TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই অনেক স্বপ্ন নিয়ে দেশে আসি, শুধুমাত্র যে সুখের চিন্তা করে তাই নয়, অনেক সময় নিজেদের জীবন বাঁচাতেও আমরা এই দেশে আসি এবং আশ্রয় প্রার্থনা করি। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই আশ্রয় প্রার্থনা আমেরিকায় না করে যদি অন্য কোথাও যে করতে পারতাম হয়তো আরো একটু ভালো হতো। আজকের বিষয় আলোচনার এটি যে আমেরিকার অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য কানাডার ভিসা পাওয়া কতটা সহজ বা কঠিন কিনা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে বা আরও অন্যান্য বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় সার্টিফাইড প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি, কারণ এই বিষয়টি নিয়ে আপনি প্রায়ই কাজ করে থাকেন। সে কারণেই বলছি যে আমরা আসি যে কথাটা আমরা বললাম। তো এই যে আমরা অনেক সময় আমেরিকায় এসে অ্যাসাইলাম করতে করি বা চাই বা করেও ফেলি, আবার তখন অনেক সময় মনে হয় যে আমরা একটু বাইরে যাই। এই বিষয়টি আলোচনা আমরা করব, তবে তার আগে এই বিষয়ের গুরুত্বটা একটু তুলে ধরতে চাই দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, আজকের পৃথিবীতে নিজের দেশ তথা মাতৃভূমি শব্দটা অনেকের জন্যই শুধু একটি স্মৃতি, আর এই অবস্থায় তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করাটা যেন আরেকটি মহাসংগ্রাম। কেউ যুদ্ধ থেকে পালিয়ে, কেউ নির্যাতনের ভয়ে, আবার কেউ অনিশ্চিত ভবিষ্যৎ থেকে বাঁচতে পাড়ি জমান এক দেশ থেকে আরেক দেশে। আর সেই পথের একটি বড় গন্তব্য হয় আমেরিকা, যেখানে হাজার হাজার মানুষ আশ্রয়ের আবেদন করেন একটি নতুন জীবনের আশায়। কিন্তু প্রশ্ন হলো, সেই স্বপ্নের দেশেই যদি কখনো তার কাছে আর ভালো না লাগে, যদি মনে হয় অন্য কোথাও হয়তো অপেক্ষা করছে তার জন্য আরো ভালো সুযোগ, নিরাপদ ভবিষ্যৎ, তখন কি করবেন? এই প্রশ্নটি সামনে রেখে আজ আমরা কথা বলবো সেই জটিল বাস্তবতা নিয়ে, যেখানে একজন অ্যাসাইলাম আবেদনকারী আমেরিকা ছেড়ে যদি কানাডায় যেতে চান, কিন্তু সেক্ষেত্রে বিষয়টি কতটা সহজ, আইন কি বলে, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে কোথায় দাঁড়িয়ে আছে এই মানুষগুলো। অনেকেই মনে করেন কানাডা তো কাছেই, হয়তো যাওয়া খুবই সহজ, কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সরল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কঠিন আইনি জটিলতা, পাহাড় সম ঝুঁকি আর অজানা ভবিষ্যৎ? আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব একজন অ্যাসাইলাম আবেদনকারীর জন্য সঠিক পথ কোনটি, আমেরিকাতেই থাকা নাকি নতুন করে কানাডা বা অন্য কোথাও যাত্রা শুরু করা। আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি আমাদের সামনে তুলে ধরবেন এ বিষয়ের বাস্তব তথ্য, আইনের দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের স্বপ্নের গল্প। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, আমেরিকায় অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য কানাডার ভিসা পাওয়া কতটা সহজ। জনাব বেলায়েত হোসেন বেলাল, এই আজকের বিশেষ সামান্য একটু গুরুত্ব আমি দর্শকদের তুলে ধরেছি। আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত প্রশ্ন, ছোট খাটো বড় যাই থাকুক, সব প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব। আপনিও, আমি জানি, সেগুলো খুব সুন্দরভাবে উত্তর দেবেন। প্রথমেই যেটি আলোচনা করতে চাই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আমরা আমেরিকায় আসি জীবন বাঁচানোর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, আমরা আসি, অ্যাসাইলাম বা আশ্রয় আবেদন করি, কিন্তু কোনো এক সময় হয় হতাশ হয়ে যায়, অথবা মনে হয় যে এখানকার থেকে আমার অন্য কোনো দেশ, বিশেষ করে আমাদের পাশের দেশ কানাডায়, এখানে গেলে আরো হয়তো আমার জন্য সুযোগ অপেক্ষা করছে। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে কেউ এই আমেরিকায় অ্যাসাইলাম আবেদন করার পরে যদি সে কানাডায় যেতে চায়, ভিসা পাওয়াটা কতটা সহজ নাকি কঠিন? আবারও ধন্যবাদ রানা ভাই আপনাকে। আপনার ইন্ট্রোডাকশনে যা ছিল যে মাতৃভূমি, খুবই প্রিয় একটি শব্দ। মা থেকে মাতৃভূমি, যে দেশ আমাদের জন্ম, তারপরে ভবিষ্যতের আশায়, সুন্দরের আশায়, জীবনটাকে সুন্দর করার জন্য
একটু ভালো থাকার জন্য কোনো না কোনো রিজন আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে আসি জীবনকে সাজানোর জন্য। সব জায়গায় সবার জন্য কি সমান হয়? মেবি না। সো আমাদের অফিসে এখন অনেকেই আসে, ভাই আমি তো আসছি 1 মাস হয়ে গেল, আমি আসছি 2 মাস হয়ে গেল, এখন অ্যাসাইলাম করব, পর আমি কানাডাতে চলে যাব, আমার জন্য কোনটা ভালো? আগে অ্যাসাইলাম এই জায়গায় করলে আপনাকে ইন্টারভিউ আগে নিতে হইতো না। হ্যাঁ, আপনি আসছেন, আপনি অ্যাসাইলাম করে দিবেন, অ্যাসাইলাম করার পরে যেটা হয়তো আপনাকে ওরা কাগজ পাঠাইতো, ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার ওয়ার্ক অথরাইজেশন আসবে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে, সেটা দিয়ে আপনি ড্রাইভার লাইসেন্স করেন, আপনি বিভিন্ন কাজ করেন, করতে পারবেন। ছিল আগে। নাও এ দেশ প্রথম হবে আপনার ইন্টারভিউ। ইন্টারভিউ হওয়ার পরে ওরা আপনাকে ডেট ভবিষ্যতে জানাবে। কোনো রিজনে সাধারণত 99.99% ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট নাই। এ পর্যন্ত আমরা যা দেখছি সবাইকে বলে জানাবো ডিসিশন। এ পর্যন্ত কারো কোনো পার্টিকুলার ডেট আসে নাই। কিন্তু আমার জানা মতো আমরা যাদের কাজ করি, যে সমস্ত ক্লায়েন্টদের কাজ করি, তাদের প্রায় আমরা আপডেট দেখি আমাদের ক্লায়েন্টের মধ্যে। ইভেন হেয়ার অ্যান্ড দেয়ার আমরা যাদের সাথে শুনি, আমার ক্লায়েন্ট ছাড়া বাইরের ক্লায়েন্টদেরও, যে অ্যাপ্লাই করছি, আমি তো ভাই ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি, আজও পর্যন্ত কোনো আপডেট নাই, ইমেলেও পাই নাই, ইভেন কোনো চিঠিও পাই নাই। ইটস নট 1 2 3। ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে ইমিগ্রেশন ব্যাপারটা একটু জটিল। আগে যেটা ছিল না, দিন যতই যাচ্ছে তাকে সামহাও টাইট করা হচ্ছে ইমিগ্রেশনকে। হোয়াটএভার। নাও অনেকের চিন্তা, তাইলে আমি কী করব? আমার আগে যারা আসে, যাদের অ্যাসাইলাম করা হয়েছে, এক সময় ছিল অ্যাসাইলাম করার পরে আপনার কাগজপত্র আসবে, ডান। আর এখন হচ্ছে আপনি অ্যাসাইলাম করার পর ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে ডিসিশন হওয়ার পর ইয়েস নো কিছু হবে। সো কতদিন লাগবে, তখন আমি কি করব? অনেকের এই চিন্তা থাকে। কেউ কেউ হয়তো চিন্তা করে আমি ট্যুরিস্ট ভিসায় আসি, আমি ট্যুরিস্ট হিসাবে থাকতে চাই, যদি আমার 6 মাস থাকে। কারো যদি এখন ট্যুরিস্ট ভিসার একটা জিনিস আছে, আপনাকে এদেশে এন্ট্রি করার পরে যদি এয়ারপোর্ট কোনো সিল দেয়, আপনার দেখতে হবে যে আপনাকে কি 30 ডেজ 60 ডেজের কোনো ডে আছে কি না আপনার সিলে। যেটা কি সিল দেয় নাকি? কাউকে শুনেছে যে সিল দেয় না, যদি না দেয় 6 মান্থ, দেখে নিতে হয়। যদি না দেয় দেন 99% 6 মান্থ। বাট ওরা যদি কাউকে সন্দেহ করে, ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে, তার চয়েসে 30 ডেজ দিবে, আর 60 ডেজ দিবে, আর 90 ডেজ দিবে। মেজরিটির ক্ষেত্রে 30 to 60 ডেজ দেয়। হ্যাঁ, যদি কাউকে সন্দেহ করে কোনো রিজনে, হয়তো আপনাকে দু একটা কোশ্চেন করতে পারে ট্যুরিস্ট ভিসা আসার পরে, আপনি কোথায় থাকবেন, আপনি কার কাছে থাকবেন, কি রিজনে আসছেন। সামহাও যদি তার কাছে স্যাটিসফাইড অ্যান্সার না হয়, ভালো, অথবা আপনার পূর্বে ট্রাভেল হিস্ট্রি ছিল, আপনি আসছেন 3 মাস 4 মাস 6 মাস ছিলেন, যেহেতু লং টাইম আপনি ছিলেন, সেই সব বেসিস করে হয়তো 30 ডেজ আপনাকে দিতে পারে ইমিগ্রেশন অফিসারের উপরে। ওকে, সো অনেকের এখন চিন্তা যে আমি তো 3 মাস বা 6 মাস হোয়াটএভার যে টাইমের জন্য আসছি, এই টাইমের মধ্যে অ্যাসাইলাম হওয়ার তো চান্স খুব কম, তাইলে কি আমি কানাডার জন্য কি অ্যাপ্লাই করতে পারি কি না? মানে ভালো আরেকটা কান্ট্রি অনেকেই আসে, যারা অ্যাসাইলাম প্রার্থীরা আমাদের কাছে আসে, এবং যারা ট্যুরিস্ট ভিসায় প্রথমে আসে, তাদের তো খুব প্রথমেই চিন্তা থাকে যে ভাই আর কোন কোন দেশ আমাকে করে দিতে পারেন, ইউকেও করে দেন। মানে কোথায় যে মুভ হব, কোথায় যে স্থায়ী হব জানি না, বাট অ্যাটলিস্ট আমি কোন কোন দেশের ভিসা করে নিতে পারি, বা ওরা আমার পাসপোর্টটাকে ভারী রাখতে পারি। যেটা আগে আমরা বাংলাদেশে শুনতাম যে ভাই যত দেশের ভিসা বেশি থাকবে, ইজি ট্রাভেলিং করা। ট্রু, কোনো কারণে যদি আপনার একটা দেশ না হয়, আপনার সেকেন্ড দেশ যাবেন, সেকেন্ডটাতে যদি আপনি ভালো না করতে পারেন, থার্ড অপশন যেন আপনার হাতে থাকে। তো সেই সব অনেকেই আসে। সুন্দর যে জিনিসটা হচ্ছে, যারা ইউএসএতে আসে সেটা ট্যুরিজম ভিসায়, তারপর সেটা যদি আপনি স্টুডেন্ট ভিসা আপনি কনভার্ট করেন, অথবা আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, সামহাও আপনি এই দেশে পড়াশোনা করবেন না, কোনো রিজন আপনি চাচ্ছেন না, আপনি পাশের দেশে মুভ করতে চান, স্টুডেন্ট ভিসায়, ট্যুরিস্ট ভিসায়, হোয়াটএভার, ইজি ভিসা পাওয়া 99.99%। খুব কম রিফিউজ আছে। কানাডার ভিসা অনেক ইজি এখন। ইভেন সেটা তো আপনার ইন্টারভিউ হচ্ছে না, উইদাউট ইন্টারভিউ আপনার কানাডার ভিসা দিচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আপনার বাংলাদেশের পাসপোর্টটা যতদিন ভ্যালিড, যদি আপনার পাসপোর্ট 10 বছরের ভ্যালিড হয়, আপনি 10 বছরের ভিসা পাবেন। পাসপোর্ট যদি আপনার 7 বছরের ভ্যালিড থাকে, আপনি 7 বছরের ভ্যালিড পাবেন, এবং আনলিমিটেড। কতবার যাওয়া আসা করবেন, চয়েস আপনার। সো একটা বিউটি কানাডার ভিসাতে এটি আছে রাইট না, উইদাউট ইন্টারভিউ। যেমন ইউএসএ নো ম্যাটার হোয়াট ইন্টারভিউ থাকতে হবে, কানাডাতে ইন্টারভিউ হবে না, উইদাউট ইন্টারভিউ আপনি ভিসা পাবেন, এবং ভিসা পাওয়ার অনেকটা ইজি যারা ইউএসএ আসেন এবং আসছেন তাদের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে যাদের এই ধরনের অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় যারা আছে, কানাডায় গেল,
সেক্ষেত্রে তাদের কি ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হতে পারে আবার আসার ক্ষেত্রে? আপনি ট্যুরিস্ট অবস্থায় যদি থাকেন, ট্যুরিস্ট অবস্থায় যদি থাকেন এবং আবার আপনি ট্যুরিস্ট অবস্থায় আসবেন, ইয়েস আপনি আসতে পারবেন, বাট অনলি 30 ডেজের জন্য কানাডায় গেলেন এবং আবার চলে আসবেন ইনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার হয়তো আপনাকে বিভিন্ন কোশ্চেন করতে পারে যে মাত্রই তুমি ছিলে এই দেশে, এবং সেটা যদি আপনার লেংদি টাইম থাকা হয়, যদি লেটস এক্সাম্পল আপনি এদেশে আসেন, আপনি 5 মাস ও 5.5 মাস ছিলেন, ওকে, 5.5 মাস থাকার পরে আপনি অনলি ফর 30 ডেজ, বিকজ আপনি জানেন যে আমাকে 30 দিনের বেশি দেশের বাইরে থাকতে হবে আবার ইউএসএ এন্ট্রি করার জন্য, সেটা আমাদের অনেকেই করে, যে ভাই আমি কানাডার ভিসা করে দেন অথবা মেক্সিকো হেয়ার এন্ড দেয়ার কোনো এক দেশ, আমি 1 মাসের জন্য দেশের বাইরে যাব, আবার আমি 1 মাস পরে এই দেশে এন্ট্রি করব, তাহলে আবার 6 মান্থ থাকতে পারবো। আগে এটা তো অত বেশি সমস্যা ছিল না। নাও এ ডেজ ওরা দেখতে চায় যে আপনি আগে আসছিলেন, কতদিন ছিলেন, এই থাকা অবস্থায় আপনার অবস্থানের মধ্যে কি কি ছিল, হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এয়ারপোর্ট, আপনি তো 5 মাস ছিলেন, 5 মাস কি করছেন এই জায়গায়, কোথায় ছিলেন, স্টেটা কোথায়, আপনার ভ্যালিড রিজন আপনাকে দেখাইতে হবে। যদি কোনো কারণে আপনি ভ্যালিড রিজন না দেখাইতে পারেন, চয়েস হচ্ছে ইমিগ্রেশন অফিসারের, উনি আপনাকে ভিসা দিবে, ওর ভিসা ক্যান্সেল করবে। আচ্ছা, এটা আমি তখন জোর করতে পারবো না, বিকজ ইটস সিম্পল। আমি আপনিও যদি মাথার ব্রেনটা ইউজ করি যে আমি আসছি এই দেশে ট্যুরিস্ট ভিসায়, আমি 5 মাস ও 5.5 মাস থাকলাম, অনলি 30 ডেজের জন্য বাইরে গেলাম, আবার 30 ডেজ পরে চলে আসলাম, এই 5.5 মাস ইউএসএ কি করলাম, আবার যে আমাকে 30 ডেজ পরে চলে আসতে হলো। সো এটা ইমিগ্রেশন ইজ কমন কোশ্চেন, জিজ্ঞাসা করবেই, সেটা আমি আপনি হলে হয়তো করতাম। সেটা আপনি আপনার মতো করেই যে ভাই যান বা আসবেন, যেমন যাওয়া বা আশা করবেন, মনস্তাত্ত্বিকভাবে আপনার আগে রেডি থাকবেন যে ইমিগ্রেশন অফিসার যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি অ্যান্সার করব, আমার কি অ্যান্সারটা হইতে পারে। এবং আমার অফিসের ইমিডিয়েট পাশেই একজন কাজ করতো, উনি সেম 5.5 মাসের জায়গায় ছিল, উনি দেশে চলে গেছে, উনি 30 দিন পরে আসতেছিল, তো এয়ারপোর্ট ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো এই জায়গায় 5.5 মাস ছিল, আবার তুমি 30 ডেজ পরে আসছো, কি রিজনে তুমি আসছো। তো উনি সম্ভবত সেটা যে কোনো রিজনেই হোক, উনি তাকে ভালো এক্সপ্লেন করতে পারেন নাই, উনি বলছে আই হ্যাভ এ ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড। এখন ইমিগ্রেশন অফিসারের মাথায় আসছে তুমি যাচ্ছ ট্যুরিস্ট ভিসায়, তুমি বলতেছো বন্ধুর সাথে কাজ করবা, মানে ভদ্রলোকের মাথায় হয়তো ছিল তার জরুরি কোনো কাজ এ জায়গায় আসছে, ইমার্জেন্সি ওয়ার্ক, যেটাকে আমরা পরিভাষায় বাংলায় যদি বলতে যাই যে লেটস এক্সাম্পল রানা ভাইয়ের সাথে আমার কাজ আছে, আমি সেটা বলছি, বাট ইমিগ্রেশনের পরিভাষায় হচ্ছে তুমি আগে ছিলে আবার আসছো, কাজ আছে মিন তুমি কি জায়গায় কাজ করবা, এটাকে অন্য কিছু বলা। আগে যদি মেন্টালি উনি রেডি থাকতো ভদ্রলোক যে ইমিগ্রেশন অফিসার আমাকে সমুদ্র এরকম কোশ্চেন করতে পারে, আমি এরকম প্রশ্নের সম্মুখীন হইতে পারি, তাহলে আমি কি অ্যান্সার করবো, যদি এরকম মেন্টালি প্রিপেয়ার হওয়া যায়, সো মেনি থিংস আছে বলার। আই হ্যাভ টু ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড, মেবি এটা না বলে অন্য কিছু বললে অনেকটা ভালো রেজাল্ট ছিল। আচ্ছা, আপনি যেটা বললেন যে আমি একবার এখানে আমেরিকায় অ্যাসাইলাম করলাম, যেভাবে এসেই হোক, সেটা ভিজিট ভিসায় আসি বা সীমান্ত পার হয়ে আসি, যেভাবে আসে আমি এখানে অ্যাসাইলাম করলাম, কিন্তু ভালো লাগলো না, আমি কানাডাতে চলে গেলাম ভিসা নিয়ে, এবং ভিসা পাওয়াটা খুবই সোজা, যেটা আপনি বললেন, এবং পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই দেবে। সেক্ষেত্রে আমি যে কানাডায় গেলাম, তাহলে কানাডায় যে আমার অবস্থাটা কি হবে, এই প্রশ্নটি আপনার থাকবে, তবে একজন দর্শক অপেক্ষা করছে, ও লাইনটা কেটে গেছে, ঠিক আছে। তো তাই এই অবস্থায় আমার ওখানকার স্ট্যাটাস কি হবে, আমি কি যে আবার ওখানে আবার কোনো ওই দেশের রিফিউজি বা অ্যাসাইলাম যেটাই বলি না কেন, যে ভাষাই বলি না কেন, সেই ধরনের কোন আবেদন পিটিশন করতে পারবো কিনা? আপনি যাচ্ছেন ট্যুরিস্ট ভিসা ওই দেশে, আচ্ছা, অবস্থার উপরে ব্যবস্থা, আপনি গিয়ে ওই জায়গায় কোনোভাবে অ্যাডজাস্ট কিছু করবেন, অ্যাসাইলাম করবেন, ও ট্যুরিস্ট আপনি 6 মাস থেকে আবার অন্য জায়গায় চলে যাবেন, আবার অন্য দেশে মুভ করবেন, ওই জায়গায় নামার পরে যাওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করবেন যে কি আপনার জন্য সুইটেবল ওই জায়গায়। আমেরিকাতে যেমন আমেরিকার সুইটেবল আছে, ওই জায়গায় সেম লোকজন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ আছে ডেফিনেটলি, ওরা কিভাবে কি করে, ইজি ওয়ে কোনটা, আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলে ওরা যেটা ভালো করে, মেবি আপনি ওই পথের প্রতীক হইতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি ধরুন যে আমি চলে গেলাম, আমি এখানে অ্যাসাইলাম করেছিলাম, এখানে চলে গেলাম, তাহলে এই দেশে আমার এই অ্যাসাইলামের স্ট্যাটাসটা তাহলে তখন কি থাকে, কি অবস্থায় থাকে? আপনি ধর এন্ট্রি করতে পারবেন না, আর করা যায় অ্যাসাইলাম অবস্থাটাই আপনার ছিল। আপনি যদি আমরা বলি মরার আগে ভিক্ষা প্রার্থনা, হ্যাঁ,
আপনি রাষ্ট্রের কাছে অ্যাসাইলামটাই ছিল আপনার জীবনের নিরাপত্তা আবেদন। হ্যাঁ, তো আপনি যখন বললেন আমি এই জায়গায় থাকাটা নিরাপদ, এই জায়গাতে চলে যাওয়াটা আমার জীবনের জন্য ঝুঁকি, তাহলে তো আপনি ঝুঁকি নিয়ে চলেই গেলেন, তাহলে আবার আসবেন কেন? মানে এজ এ আইন কানুনের দিকে যদি বলেন তাহলে তো আপনার ওই জায়গাটা থাকবে না। আচ্ছা। তো একবার চলে গেলে ঝুঁকিটা তো আমার, অ্যাসাইলাম অবস্থায় যদি আপনি চলে যান আপনি ডান। তার ঝুঁকিটা তো আমার মাতৃভূমিতে বা আমার দেশে, আমি তো যাচ্ছি একটা থার্ড কান্ট্রি। রাইট, বাট আপনি অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনি এই জায়গায় করা ছিল, আপনার হাত উঠে ওথ করছেন, সিগনেচার করছেন আপনি এই জায়গায়, এই স্টেটমেন্ট আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কিছু বলবো না। দেন ইমিগ্রেশন অফিসার বলবে ভাই আপনার অ্যাপ্লিকেশনে তো কথা ছিল এরকম, আপনার সিগনেচার করা ছিল এই জায়গায় যে ওই জায়গায় যাওয়াটা আপনার জন্য অনিরাপদ, সেজন্য আপনার অ্যাসাইলাম করা ছিল। তার মানে আপনার কথা এবং কাজ সেম না। সেম নয়, আপনি মিথ্যা কথা সেজন্য, বলছেন, সেক্ষেত্রে হ্যাঁ। খুবই কঠিন অবস্থা হতে পারে। দর্শক বোধহয় আবার লাইনে এসছেন, আমরা তার ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ আমি কেমন বলছিলাম, আমার এক আত্মীয় আছে, উনি এখানে আসছিল ভিজিট ভিসায়, তো অ্যাসাইলাম নিচ্ছিল, তো এখন তার মানে পেন্ডিং অ্যাসাইলাম, ওই তার, 1 বছরে 1.5 বছর হচ্ছে তারা আসছে। এখন তারা যদি বাংলাদেশে চলে যায় তাহলে তাদের জন্য কি প্রসেস করতে হবে, কিভাবে জানাইতে হবে, কিভাবে করতে হবে, এটা তারা একটু জানাবেন। তারা আসছিলেন কি ভিজিট ভিসায় আসছিলেন, তাই তো? ভিজিট ভিসায় আসছিলেন, জি। আচ্ছা, তার মানে কোনো ইয়ে বন্টন দেন নেই আর কি, এক্ষেত্রে এই প্রশ্ন উত্তর কি হতো? ধন্যবাদ কামরুল আপা। যদি ওনারা চলে যেতে চায়, দুটা জিনিস আপনি করতে পারেন। ইন ফিউচারে যদি ওরা আসে কোনো না কোনোভাবে, লেস ইমিগ্রান্ট হয়ে আসবেন, কারো মাধ্যমে আসবেন, আমরা জানি না, যদি হয় ইন ফিউচারে, তাইলে কেসটা আপনার উইথড্র করার পরে ওনাকে দেশে পাঠিয়ে দিবেন। মানে স্বেচ্ছায় উদ্যোগ করে আচ্ছা, উইথড্র করতে হবে, ওনার অ্যাসাইলামটা উইথড্র করবে, উইথড্র করার পরে দেশে চলে যাবে, ডান। তাইলে উনি ফ্রেশ থাকবে ইন ফিউচারের জন্য। আর যদি আপনার পার্মানেন্ট চিন্তাই করেন যে না আমার আসার কোনোদিনই চান্স নেই, আমি কোনোদিনই আসবো না, তাহলে আপনি ওয়ান টাইম ফর এভার জন্য চলে যাচ্ছেন, সেজন্য আপনার কোনো ডকুমেন্ট লাগবে না, আপনাকে কেউ কিছু বলবে না, বাংলাদেশি পাসপোর্টটা খালি এক্সপায়ার না হলেই চলবে। অথবা আপনি যাচ্ছেন ফর এভারের জন্য, আজকে থেকে 6 মান্থ এক্সট্রা ভ্যালিড টাইম থাকলে যথেষ্ট। হয়তো এরপর জিজ্ঞাসা করতে পারে আপনাকে যে তোমার ডকুমেন্ট অন্য কিছু আছে কিনা, ওনাদের অ্যান্সার হচ্ছে আমি চলে যাচ্ছি ফর এভার, ডান। সো বেস্ট হবে ওনার যেহেতু অ্যাসাইলাম করা ছিল, ফাইলটা উইথড্র করা। উইথড্র করলে একটা সুবিধা আছে, যেহেতু প্রেসিডেন্ট একটা ঘোষণা আছে। আবার না, ইন ফিউচার উনি আবার টুরিস্ট ভিসা আসতে পারেন, আসতে পারে, হ্যাঁ, রাস্তাটা ওর খোলা কোনো থাকে। ফ্যামিলি মেম্বার কেউ না কেউ হয়তো অ্যাপ্লাই করতে পারে, যেহেতু রিলেটিভ এই জায়গায় আছে। বাট যদি কেসটা উইথড্র না করা, তাহলে কিন্তু ওনার ইন ফিউচার আসাটা টাফ হবে না। টাফ হয়ে যায়। সো দয়া করে আপনাদের ফাইলটা উইথড্র করবেন। আপনারা উইথড্র করলে তার একটা সুবিধা আছে, প্রেসিডেন্ট একটা ঘোষণা দিছিল না, তাদেরকে যারা স্বেচ্ছায় চলে যাবে তাদেরকে বিমান ভাড়া দেওয়া হবে। এগুলো তো লম্বা কাজ, যাই হোক ওটা পর্যন্ত দরকার নাই। ওনাদের ইন ফিউচার ভালোর জন্য উইথড্র করাটা ভালো, উইথড্র করতে আপনার কোনো লস নেই, কোনো ক্ষতি নাই। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যেহেতু আপনার আত্মীয় তারা চলে যেতে চায়, তবে কেসটা যেহেতু কেস পেন্ডিং অবস্থায় আছে, এটি উইথড্র করে তারপর স্বেচ্ছায় চলে গেলে যে কোনো মুহূর্তে আবার আসাটা সহজ হবে, কারণ তারা মনে করবেন যে আপনি এই দেশের ল অ্যাবাইডিং একজন মানুষ হিসেবে এখানে থাকতে চান বা আসতে চান। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি রাসেল বলছি। জি যে আমার গ্রিন কার্ডের এক্সপায়ার হয়েছিল 6 মাস আগে। জি আমি রিনিউর জন্য অ্যাপ্লাই করছি। জি তো আমার একটা ওরা মেনের রিসিপ্ট লেটার পাঠাইছে। জি তো ওটা দিয়ে কি আমি কি দেশে যেতে পারবো? আর আসার সময় কি কোনো প্রবলেম হবে কিনা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ রাসেল আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাল হোসেন বিলাল। সো গ্রিন কার্ড এক্সপায়ার, ওনাকে সম্ভবত এক্সটেন্ড লেটার যাকে বলে, হয়তো হ্যাঁ, ওনাকে উনি ওইরকম একটা কিছু রেজিস্ট্রেশনের পাইছে। জন্য হ্যাঁ, আবেদন করেছেন। হ্যাঁ, সো Receipt letter পেয়েছে। একটা হচ্ছে গ্রিন কার্ড এক্সটেনশন লেটার, গ্রিন কার্ডের পরে দেয় একটা হ্যাঁ, সাধারণত, receipt আগে letter একটা বলে পাঠায় দেয়, receipt তারপরে letter পেয়েছে। ওটাতে লেখা থাকে এত মাসের জন্য ভ্যালিড। ওকে, সো এটা হচ্ছে গ্রিন কার্ডের পরিবর্তে কাগজ। কারো যদি গ্রিন কার্ড লস্টও হয় সেক্ষেত্রে এটা থাকতে পারে। কারো যদি গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, রিনিউ হওয়ার আগ পর্যন্ত ওটা দিবে, বাট ইটস এ ভ্যালিড। যদি আপনার এটাতে ওরা সাধারণত 24 মান্থ 36 মান্থের জন্য দেয় ভ্যালিড। ওনার কোশ্চেন ছিল আশায় কোনো ভয় আছে কিনা, বাট যদি পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে ওনার গ্রিন কার্ডটা হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব না, আপনি যাবেন না, যদি পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে হয়ে থাকে।
আর যদি আর যদি family ইন based হয়ে জেনারেল থাকে, ফ্যামিলি বেস হয়ে থাকে ওর আদার ওয়ে যদি থাকে আপনার ইন জেনারেল অ্যাকসেপ্ট অ্যাসাইলাম, আপনি ডেফিনেটলি যেতে পারবেন, ডেফিনেটলি আসতে পারবেন। আপনার আশায় এসে গ্রিন কার্ড নাম্বার ইজ দেয়ার এবং এটাতে এক্সটেনশন আছে, ওদের সিল করা আছে। তারপরেও যদি আপনার কোনো ধরনের কনফিউজ থাকে, কোনো ভয় থাকে, আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমরা ইউএসসিআই এর সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে দিলে ওরা আপনার পাসপোর্ট আর একটা স্ট্যাম্প করে দিবে। আচ্ছা, এটা আরো ভালো। আরো একটা ভালো, যদি আপনি চান যে সেম গ্রিন কার্ড নাম্বার সব কিছু দিয়ে অফিসারের সিগনেচার, টাইম, ডেট, ডিটেলস দিয়ে ওরা স্ট্যাম্প করে দিবে। বাট স্ট্যাম্প ওটা আপনার দরকার নাই যদি আপনি মনে করেন অতিরিক্ত প্রিকশন আপনি হ্যাঁ, থাকতে হ্যাঁ, চান, যেহেতু আপনার ভয় যে আশায় কোনো সমস্যা হবে কি না। ডেফিনেটলি সমস্যা হবে না, এই কাগজ ইজ এনাফ আপনার জন্য। যতদিন আপনার এক্সটেনশন দেওয়া আছে ততদিন পর্যন্ত এটা ভ্যালিড। তারপরে যদি আপনার কোনো ভয় থাকে যে আমি যাবো আবার আসতে পারবো কিনা বিকজ অফ ইমিগ্রেশন হেয়ার অ্যান্ড দ্যার একটু টাইট, তাইলে চাইলে আপনি স্ট্যাম্প করে নিতে পারেন আপনার পাসপোর্টে, আপনার জাস্ট মনের স্যাটিসফ্যাকশনের কারণে। তবে আমাদের পরামর্শ থাকবে যে আপনি স্ট্যাম্পটাই করে নেন, কারণ আমরা একটা আমাদের পাসপোর্টটাকে যত সচেতনভাবে সযত্নে রাখি, একটা সেই কাগজ হিসাবে কিন্তু সেভাবে করে রাখি নিতে না, পারেন। অনেক সময় কাগজটা হারিয়ে যেতে পারে, সেজন্য আপনি stamp করে তখন নিতে বিপদে পারেন। পড়ে যেতে পারেন। সুতরাং আপনি যাওয়ার আগে এখানে বাংলা ইমিগ্রেশন সার্ভিসে যদি আপনি ইচ্ছে করেন, যদি আপনার মনে হয় এখানে এসে তাদের সেবাও নিতে পারেন, বা আপনি নিজে ইচ্ছা যেতেও পারেন ইউএসসিআইসি, যে আপনি এই স্ট্যাম্পটা নিয়ে নিতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি হ্যালো, জি বলুন, শুনছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেলা ভাই থেকে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া দোকান থেকে মোবাইলটা একটু কানে নিয়ে কথা বলেন, আমরা কিন্তু মাঝে মাঝে আপনার কথা ড্রপ হয়ে যাচ্ছে। আচ্ছা। আপনি যদি স্পিকারে দিয়ে কথা বলে থাকেন, স্পিকারটা বন্ধ করুন। আচ্ছা, বেলাল ভাইয়ের সাথে একটু জিজ্ঞেস করতেছিলাম যে আমরা তো ওনার ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করছি জি। মের 8 তারিখে যাব দেশে। জি। এখন কি আসলে ফ্লাইট গুলো সব ঠিক মতো যাচ্ছে ঠিক মতো কিনা যাচ্ছে একটু কিনা, মানে বলবেন? যুদ্ধের কারণে কোনো ভয় বা ঝুঁকি আছে কিনা এটা জানতে চান? জি জি জি। কোন এয়ারলাইন্সে কেটেছেন? আমরা এমিরেটস। এমিরেটসে কাটছেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব বিলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ আপা। এমিরেটস ডেইলি 2টা ফ্লাইট আছে, কোনো কোনো দিন 3টা ফ্লাইট তিনটা। আছে। সো এমিরেটস অন টাইমে যাচ্ছে। আগে কন্টিনিউ 7 ডেজ 3 ফ্লাইট ছিল, এখন 7 ডেজ 2 ফ্লাইট ডেফিনেটলি ঢাকা থেকে যাচ্ছে এবং ঢাকা থেকেও আসতেছে। কোনো কোনো দিন 3 ফ্লাইটও যাচ্ছে। সো আর মে 8 তো এখন 1 মাস 3 দিনের ব্যাপার, অনেক দূরে। আশা করি তখন 3টা যুদ্ধের একটা ডেফিনেটলি থাকতে পরিণতির পারে দিকে যেতে যদি পারে। যুদ্ধের অবস্থা একটু ইমপ্রুভ হয়। বাট 2টা গ্যারান্টি চলছে, এখন এখনো 2টা গ্যারান্টি আছে। প্রতিদিন প্রতিদিন 2টা যাচ্ছে এভরিডে, রাতের 10টা 20, সামডে রাতের 10টা 20, রাতের 11টা, সকালের 1টা। সো 3টা, কোনো কোনো দিন সপ্তাহে 3 দিন যাচ্ছে ডেইলি 3 ফ্লাইট, আর সপ্তাহে 4 দিন যাচ্ছে ডেইলি 2 ফ্লাইট। সো এভরিডে 2 ফ্লাইট তার গ্যারান্টি। মানে সপ্তাহে 7 দিনই দুটো আছেই, অতিরিক্ত 3 দিন অতিরিক্ত আরো 3টা একটা ফ্লাইট আছে, আরো আর 3টা অতিরিক্ত আছে। 3টা ফ্লাইট আছে আমিরাতের। অনেক সো ধন্যবাদ। 14 প্লাস 3 17টা ফ্লাইট আছে উইকলি। ফ্লাইট আছে উইকে। হ্যাঁ। আশা করি আপনার মে মাসের 8 তারিখে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা দেখছি না। ভবিষ্যতে তারপরে যদি আপনি যুদ্ধের চান পরিস্থিতি অবশ্যই কি যাওয়ার হয় আগে আপনি সেটা আমরা যোগাযোগ জানবো। করে যাবেন, আপডেট আপনি দেখবেন আপনার কি প্রশ্নের অবস্থা। জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, টেলিফোনে কে আছেন, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি একটু বেলায়েত ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। জি করুন। আমি রাহাত থেকে বলছি। জি আমরা B1 B2 তে 10 বছর আগে এদেশে আসছি, আমাদের কোনো কিছু হয় না এখনো। জি তো আমার পাসপোর্ট তো এখন এক্সপায়ার হয়ে গেছে, আমি নতুন পাসপোর্ট আউট করেছি, বাংলাদেশি পাসপোর্ট। জি তো এখন আমি আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা আছে, এক বাচ্চা এদেশের আমেরিকান পাসপোর্ট। জি তো আমার 4 জনের কানাডার ভিসা করা যাবে কিনা একটু যদি। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, উত্তরটা দেব একটি ছোট্ট বিরতির পরে এসে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের আজকের অতিথি জনাব বিলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব বিলায়েত হোসেন বেলাল, আজানের আগে আমরা যে বিরতিতে গিয়েছিলাম, সেই বিরতির আগে জনাব রাহাত চৌধুরী একটি প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নের উত্তরে আপনার প্রশ্নের জবাবে আপনার কি উত্তর হতে পারে? ধন্যবাদ রাহাত সাহেব।
B1 B2 হচ্ছে ওনাদের, আর উনি বলছে যে ওনার ছেলে দেশে জন্ম, যদি ছেলে দেশে জন্ম হয়ে থাকে ওনাদের তার ভিসা লাগবে না, ওরা ইজি, ওরা এমনিতেই যেতে পারবে, শুধুমাত্র ওনাদের ক্ষেত্রে ভিসা লাগবে। সো যদি আপনি চান ইনশাল্লাহ আমরা প্রসেস করতে পারি, আশা করি আপনার ভিসা হবে, আপনি ওনার যেতে পারবেন। যদি যদি উনি B1 B2 ভিসা অর্থাৎ ভিজিট ভিসা ভিজিট ভিসা, জি। তাহলে 10 বছর ধরে এখানে তো আছেন, তাহলে ওনার কি স্ট্যাটাসটা কি অবস্থায় আছে? ওনার স্ট্যাটাসটা কি উনি তো আমাদেরকে ক্লিয়ার করে নাই, উনি বলছে যে উনি যদি উনি- B1 B2তেই আসে, উনি সম্ভবত তার হয়তো আইডিয়ার, উনি যেটা ক্লিয়ার করেন আমরা জানি না ওনার কোন স্ট্যাটাস, উনি যেটা বলে নাই, আর জনাব বাট উনি রাজচৌধুরী, B1 আসলে B2 আপনার আসে, বিষয়- হয়তো এই স্ট্যাটাসে উনি ছিল বা অ্যাসাইলামে আছে। আছে, যদি অ্যাসাইলামে তো আছে, হ্যাঁ, তাহলে কি ফাইন, আজকের উনি আমাদের যদি আলোচনার যেটা দেশে চলে বিষয়বস্তু যেতে সেটা- চায়, উনি চলে যেতে চায়, চলে যেতে পারবে যদি চায়, কিন্তু আর তো আসতে উনি- পারবে না। না উনি তো আসতে চাচ্ছে না মনে হয়, ওরা আমরা ক্লিয়ার না, যেহেতু ক্লায়েন্ট আমাদের সাথে নাই, আমরা ক্লিয়ার না। তার মানে উনি উনি কানাডার ভিসা নিয়ে বেসিক্যালি যেতে উনি চাচ্ছে পারবেন। যে কানাডার ভিসা ওনার দরকার, ওনার যেই হয়তো দরকারে চাচ্ছে উনি কোনো না কোনো রিজনে উনি কানাডার ভিসা চাচ্ছে, ইয়েস উনি কানাডার ভিসার জন্য এলিজিবল, উনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখন ওনার স্ট্যাটাস অনুসারে উনি সিদ্ধান্ত নেবেন উনি কি যাবেন, করবেন, কি হ্যাঁ, যাবেন না। সেটাই personal হলো choice। আসল বিষয়। অনেক ধন্যবাদ রাজ চৌধুরী আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ আমি নিউ জার্সি থেকে ফোন করছি। জি, আমার মেয়ে আমার জন্য ওয়ান্টারি অ্যাপ্লাই করছিল ইউএসএ, ওরা 12 দিতে, তারপর আমার লয়ারে আবার নিউ জার্সি আপনার কোর্টে দিতে, আমার ফিঙ্গারপ্রিন্টের ইয়ে আসে নাই, সেরকম অলমোস্ট 8। আপনি আপনি একটু আপনার প্রশ্নটা আমরা ঠিক বুঝতে পারছি না, তো আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটা বন্ধ করে যদি আবার আপনার প্রশ্নটি করেন, একটু সুন্দর করে যদি বলেন, তাহলে উত্তরটা দিতে শুনুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে আমার জন্য 130 অ্যাপ্লিকেশন করছিল ইউএসসিআই এসে, এটা অ্যাপ্রুভ হয়েছে, 1 বছর হয়ে গেছে, এবং আমার অ্যাটর্নি এটা কোর্টে দিছে একটা অল ডকুমেন্ট, কিন্তু এখনো কোন ফিঙ্গারপ্রিন্টের চিঠি আসে নাই, আর মানে ফিসও কিছু হয় না, দেই নাই, চিঠির জন্য ওয়েট করতেছি। উনি যেন লাইনে থাকবেন, এখন কি করণীয় আপনার? উনি লাইনে থাকবেন, হ্যাঁ, লাইনে থাকবেন। আপনি একটু লাইনে থাকবেন, পাল্টা প্রশ্ন আছে। ওনার নাম কি? ওনার নাম বলেন। ওকে ওকে, সো ব্রাদার আপনার যেহেতু আমরা নাম জানি না, সো আপনার আগে কি কোনো কেস করা ছিল? আপনি নিজে মেয়ে আপনার আইতাড়ি করার আগে আপনার নিজে পার্সোনাল কিছু কি আপনার কোনো অ্যাপ্লিকেশন করা ছিল আগে? না, আমার ওয়ার্ক পারমিট আছে। না না, 5 years ওয়ার্ক এর work পারমিটটা না, মেয়ের থ্রো সারা বাই ইটসেলফ। মেয়ে এই দেশে জন্ম হয়েছে, ই সিটিজেন। হ্যাঁ, ওটা ঠিক আছে, সেই জন্য সে করছে, অ্যাবসলিউটলি ফাইন। আপনি কতদিন হলে এই দেশে আসছেন? আমি তো ওই গেছে আপনার 1987। সেটাই জানতে চাচ্ছি, আপনি আসেন 1987-এ, মেয়ে কিন্তু 1987-এ বর্ন হয় নাই। না না, আমার মেয়ে 2003, ওর 22 বছর পড়েছে। রাইট, ঠিক আছে, ওইটাই জানতে চাচ্ছিলাম আপনাকে, আপনার আগের কি কেস করা ছিল এই দেশে? আপনি কি, আপনি তো 87 আসেন, অনেকদিন হয়ে গেল, আপনার স্ট্যাটাসটা কি ছিল মেয়ের অ্যাপ্লাই করার আগেরটা? মেয়ের আগেরটা ছিল এগ্রিকালচার ফার্ম, এটা ডিনাই করছিল, তারপর 10 ইয়ার্সের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। জি, সো আপনার লাইনে থাকেন একটা মিনিট। আপনার যে আগের কেসটা করা ছিল, আইদার কেসটা ডেফিনেটলি হয়তো ডিনাই হয়ে গেছে অনেকদিন আগের, অথবা স্টিল পেন্ডিং আছে। ওই কেসটা কি আপনি উইথড্র করছেন না স্টিল এক্সিস্ট? যদি আপনার পুরাতন কেস যদি স্টিল এক্সিস্ট থাকে, আপনার লয়ারের সাথে কথা বলতে হবে, ওটাকে আগে আপনার রিমুভ করতে হবে। আর আপনার নতুনটা যে অ্যাপ্লাই করা আছে, এটা হচ্ছে আপনার মেইন বেস নাও। আগে হয়তো ওটা ছিল, বাট দুইটা একসঙ্গে কন্টিনিউ চলবে না। এখন যে জিনিসটা হয়তো থাকবে, ওইটাকে ডিসমিসালে যাওয়ার পরেও আপনার অ্যালাইন কার্ড যেটা নাম্বার ওরা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে, সম্ভবত এই নাম্বার সেম রাখবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার সেম রাখবে, ওইটাকে অ্যাডজাস্ট করে এটাতে আসবে, এবং আপনার একটু সময় লাগবে। সো অন্য ইন জেনারেল যদি সেটাই আমি বারবার আপনি জানতে চাচ্ছিলাম যে আপনার কি এটা কি প্রথম আবেদন না আগের আবেদন ছিল? সো আপনি যে আবেদন থেকে আসছেন, ওদের কাছে যেহেতু একটা ফাইল এক্সিস্ট কাস্টমার, আপনার ক্ষেত্রে একটু সময় লাগবে, বাট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হয়তো আপনাকে একটু লয়ারের কাছে একটু কষ্ট করে বেশি যেতে হবে। ওরা কিন্তু আপনাকে নিউ সোশ্যাল সিকিউরিটি নাম্বার মেবি 99% দিচ্ছে না, দিবে না,
নিউ ওয়ার্ক অথরাইজেশন দিবে না, সেম ওয়ার্ক অথরাইজেশন আপনাকে বলবে যে আপনার অলরেডি আছে, বিকজ অফ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, সেম এভরিথিং অ্যাপ্লিকেশন ট্রান্সফার হয়ে হয়তো আপনাকে এটাতে ওরা নিয়ে আসবে। হয়তো একটু সময় লাগতে পারে, আপনার লয়ারের সাথে আপনি একটু বেশি যোগাযোগ করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই, আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, রাহাত চৌধুরী। জি, আবার বলুন তাই। জি, আমার ওই যে প্রশ্নটা ছিল, আমরা তো অ্যাসাইলামে আছি, হ্যাঁ, 10 বছর থেকে আমরা অ্যাসাইলামে আছি। জি। তো আমাদের অ্যাসাইলামের এখনো কিছু হয় নাই, আমাদের তো এখন ওই কানাডার ভিসাটা করা যাবে কিনা? অ্যাসাইলাম হ্যাঁ, আমরা আপনি একটু লাইনে থাকেন যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে। রাত ভাই, আপনি বলছিলেন যে আপনার বাচ্চা আছে, ওরা এই দেশে জন্ম? জি জি, একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে বাংলাদেশের আর একটা দেশের। ওকে, সো যে এই দেশে জন্ম হয়েছে তার লাগবে না, বাকি 3 জনের লাগবে। হ্যাঁ, 3 জনের কি পাসপোর্ট? যে এই দেশে জন্ম তার তো ইউএস পাসপোর্ট অলরেডি, ওর ক্ষেত্রে কিছুই লাগবে না। না, আমি কানাডা ভিসা যেতে যাচ্ছি এবং কানাডা থেকে আবার ফিরে আসছি। মানে যে এই দেশে জন্ম, ফিরে আসতে যাচ্ছে কিন্তু অ্যাসাইলাম পেন্ডিং আছে। ওকে, অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় আপনি যাবেন এবং যদি ফিরে আসেন, সেটা আপনাকে যেটা করতে হবে, ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, রেগুলার ভিসা না। ট্রাভেল ডকুমেন্ট হওয়ার পরে আপনি ভিসার ব্যবস্থা করবেন। ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে যে আপনি ফিরে আসার গ্যারান্টি। যেহেতু আপনার লং টাইম হয়ে গেছে, আপনি বলছেন 10 বছর, আপনার কেস স্টিল ইজ এ পেন্ডিং, আপনি এলিজিবল ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করা। ফেরোলে যাওয়ার জন্য, সেটা আপনি যে অফিস থেকে, যে লয়ার থেকে করেন ওর কাছে, অথবা যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো আপনি কোনো এক জায়গায় গিয়ে আপনি পেরোলের জন্য অ্যাপ্লাই করবেন যে আমার কাজ, আমি 10 বছর হয়ে গেছে, আমাকে ইয়েস নো কোনো ডিসিশন দেওয়া হয় নাই, এখন আপনার বাই ল আইনের অধিকারে আপনি পাবেন পেরোল দেওয়ার পর আপনি ভিসা করে আবার কানাডা যান, অথবা আপনি আপনার মনের মতো অন্য দেশে যান এক্সেপ্ট বাংলাদেশ, সেটা আপনি করতে পারেন। বাট আগে আপনার পেরোলটা করতে হবে। সো আপনার যে পরিচিত লয়ার আছে বা যাদের সাথে হয়তো আপনি কন্টিনিউ কাজ করেন, ওদের সাথে আলাপ করতে পারেন, অথবা যে কোনো অফিসেও আপনি কাজটা করতে পারেন। আগে পেরোলটা করতে হবে আপনাকে, তারপরে আপনি ভিসা ট্রাভেল ডকুমেন্ট আগে করতে হবে, তারপরে আপনি আবার এই জায়গায় ফিরে আসবেন। যদি ট্রাভেল ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি ফিরতে পারবেন না, সেটা কানাডা বা যে কোনো দেশে হোক। এটাও রাইট, সমস্যার সম্মুখীন হবে। আর রাহাত চৌধুরী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আমার নাম হচ্ছে সুমন। আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম 2022 সালে। তো এখন আমার অ্যাসাইলাম পেন্ডিং আছে। জি। তো আমার কি হচ্ছে, মোশন করলে ডেট আগানোর কোনো সুযোগ আছে কিনা, না আমি যদি কানাডাতে যাইতে চাই সেক্ষেত্রে প্রসেসটা কি? একটু লাইনে থাকবেন আপনি। সুমন ভাই, মোশন মিলিয়ন অফ অ্যাপ্লিকেশন এই জায়গায় আপনার এসএলএম এর পেন্ডিং আছে ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর সব দেশের। মোশনে যে সহজে ভালো রেজাল্ট আসবে তা না। যদি কেউ আপনি বলে থাকে মোশনের কথা, আপনি আলাপ আলোচনা করে দেখতে পারেন, বাট রেজাল্ট খুব ভালো আসবে না। বাট ইয়েস, ট্রাই করতে অসুবিধা নেই, আপনি ট্রাই করে দেখতে পারেন। আর আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনি কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন হবে কি না। 99% ইয়েস, আপনার কানাডা ভিসা হবে। আপনি আপনার এনি রিজনে সেটা আপনি আইদার মুভ করেন ওর আপনি ইন ফিউচারে যাবেন, সেই আশায় হয়তো আপনি চাইলে ভিসা করে রাখতে পারেন। আশা করি আপনার ভিসা হবে, আপনি কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন। অনেক ধন্যবাদ সুমন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটি বোধহয় কেটে গেছে, তো আমাদের হাতেও খুব একটা সময় নেই, অল্প একটু সময় আছে আজকের বিষয় নিয়ে একটু আর দুই একটা প্রশ্ন আপনাকে তাহলে করি। যদি এক্সপ্রেস এন্ট্রি, তাই না, এটা একটা তো বিষয় আছে, তো এক্সপ্রেস এন্ট্রি বা অন্যান্য যে ইমিগ্রেশন প্রোগ্রাম যেগুলো আছে, সেটা অ্যাসাইলাম আবেদনকারী যারা থাকেন তাদের জন্য কতটা খোলা থাকে? অ্যাসাইলাম প্রার্থী আপনি যে অবস্থায় যা ছিলেন ওটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে, আচ্ছা, আনটিল আনলেস আপনি যদি বেটার অপশন না আসেন। আপনি যদি বারবারই চেঞ্জ করতে থাকেন একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, তখন কিন্তু ওদের মধ্যে কনফিউজ তৈরি হয় ইমিগ্রেশনের উপরে, আচ্ছা, যে ভদ্রলোকের মুভমেন্ট কোথায় যাচ্ছে, কেন সে চেঞ্জ করছে, তাইলে অ্যাসাইলাম করাটা কি মিথ্যা ছিল তার? আচ্ছা। ওকে, সো নিউ জার্সি যেরকম হয় ওরকম কেস আমাদের কাছে প্রায়ই আসে। সামহাউ অনেকেই আসার পর হয়তো অ্যাসাইলাম করে, ইটস ফাইন, পারফেক্ট। তারপরে হয়তো কোনো না কোনো কারণে অনেকে ইয়াং আসেন, তাদের তো এই নিয়েও বিয়ে শাদী করতেই হবে।
তো সময় হয়তো হয়ে যাচ্ছে, তার ওয়াইফের হয়তো পাসপোর্ট আছে, ওয়াইফ অ্যাপ্লাই করে। অনেকের মধ্যে এই মিস্টেকটা হয়ে যায়, তার যে অ্যাসাইলাম আছে সে ওই কেসটাকে ডিজলভ না করে সে আরেকটা নতুন অ্যাপ্লাই করে। আচ্ছা, ওকে, আপনি নতুনটা অ্যাপ্লাই করতেছেন, আপনার পুরাতন কেসটাকে আপনি ডিজলভ করেন নাই। ওটাতে যদি আপনি ডিপোর্ট অর্ডার আসে পুরানটাতে, তখন আপনি কি করবেন? সো উচিত হবে, ইয়েস আমি সার্কামস্ট্যান্সে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করছি, আপনার দরকার ছিল, আপনার অধিকার, আপনি করছেন, ডান। বাট আপনি এখন ওই কেসটাকে উইথড্র করে, আপনার যেহেতু ফ্যামিলি বেস এখন আছে, আপনার ওয়াইফের পাসপোর্ট আছে, পাসপোর্টধারী, উনি আপনার জন্য অ্যাপ্লাই করবেন, ফাইন, আপনি অ্যাপ্লাই করেন। বাট আপনার পুরাতন কেসটাকে আগে জিরো করে নেন, আপনাকে ওইটা উইথড্র করে নেন, এবং মেক শিওর করবেন, কেউ না কেউ কোথাও কাজ করে ভুল হইতেই পারে। আপনি কোনো একটা অফিসে গেছেন, উনি বললো হ্যাঁ সাবমিট করে দিছে, আপনারটা হয়ে গেছে, বাট ফাইলটা যেন আপনার কাছেও থাকে, আপনি যেন আপডেটটা দেখেন, ইয়েস ইটস ডান, কনফার্ম। এরকম অ্যাক্সিডেন্ট আমরা একটা দুইটা মাঝে মাঝে পাই। ওনার গ্রিন কার্ড এখনও আসে নাই, ঠিক আছে, স্টিল ওনার ওই অ্যাপ্লিকেশন যেটা আগে করা ছিল অ্যাসাইলাম, স্টিল ওনারটা পেন্ডিং আছে, উনি এটাকে জিরো করেই নাই। আইদার উনি জানে না অথবা উনি অ্যাপ্লাই করে নাই। সো আমাদেরকে মেক শিওর করতে হবে, যখনই আপনি অ্যাসাইলাম কেস থেকে যদি এরকম ফ্যামিলি বেসে চলে আসেন, অবশ্যই যেন আপনার অ্যাসাইলাম কেসটাকে আপনি ডিজলভ করেন। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তা নাহলে হয়তো আর ওই সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্টের একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সময় নেই আমাকে অনুষ্ঠানটা ছেড়ে দিতে হচ্ছে। তো আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং খুব ভালো একটা বিষয় নিয়ে, এবং প্রচুর দর্শক এই ব্যাপারে তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে তারা টেলিফোন করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি এখনো প্রচুর মানুষ টেলিফোন করার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু সময় নেই সে কারণে আমরা নিতে পারছি না। তো আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা প্রাণী। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। শুধু কানাডাই না, অনেকেই ইউকে যেতে চান, অস্ট্রেলিয়া যেতে চান, নিউজিল্যান্ডে যেতে চান, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে অনেকে ইন্ডিয়া যেতে চান, ট্যুরিস্ট হিসেবে ইন্ডিয়া যেতে চান। তো পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্য যদি কারো ধরনের কোনো হেল্প লাগে, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমরা 7 ডেজে খোলা আসছি, বাংলা ট্রাভেল জ্যাকসন আসছে। সো যদি কারো ভিসা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, যে আমরা এই দেশে আসি অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু আমার অনেকেরই অনেক সময় স্বপ্ন ভেঙে যায়, ভেঙে খান হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চিন্তা করি এখান থেকে, যেহেতু আমার দেশে যাওয়ার, মাতৃভূমি জন্মভূমিতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, কিন্তু এখানেও আমার ভালো লাগছে না বা থাকতে পারছি না, যে কোনো উপায় হোক আমাকে তৃতীয় কোনো দেশে যেতে হবে। সেক্ষেত্রে কানাডার কথাই আমরা বিশেষভাবে উল্লেখ করেছি, যেহেতু এটা আমাদের খুবই কাছে। সেই ভিসাটা পাওয়া যায় কিনা, সহজ কিনা বা কঠিন কিনা, সেটা আমরা আলোচনা করেছি। অত্যন্ত সহজ, এবং সেটা 99.99 এই পর্যায়ে যে আজকের আলোচক বলেছেন, সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা তিনি দিয়েছেন, সেটা আমরা পেতেই পারি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।